স্বাগত এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে থাকবো আমি বিপ্লব রায়হান। নেটওয়ার্ক একটু স্লো আর কি 7 GB 5 GB এরকম থেকে যে মেয়াদ শেষ হয়ে যায়। লাইন কেটে গেলে আর টাকাও কাটি ফেলে। এখানে নেটওয়ার্ক অত্যন্ত স্লো, যার কারণে কাজ করতে অনেক ব্যক্তিগত হয়। ডেট অনুযায়ী তাদেরকে কাজগুলো ডেলিভারি দিতে পারি না। দেওয়ার কথা ছিল 7 MBPS, দিচ্ছে 4 MBPS, 3 MBPS, মাঝে মাঝে 1 MBPS। টাওয়ার কোয়ান্টিটি যেহেতু কম, আমরা চেষ্টা করি যাতে কাভারেজটা বাড়াবার জন্য। সেই জন্য কিন্তু মাঝে মাঝে যেটা হয় যে গ্যাপ হয়ে যায়, গ্যাপের জন্য কিন্তু কাভারেজটা একটু কম থাকে। এই 55,000 বর্গমাইল একটা দেশকে কাভারেজে আনতে খুব বেশি টাকা লাগার কথা না। এই বিনিয়োগটা টেলকোরা করছে না, ওইটুকু তারা সেভ করে। আমরা এসওএফ এর ফান্ড থেকে টাওয়ার করার ব্যবস্থা করি। দুর্গম এলাকা, রিমোট এলাকা, যেখানে অপারেটররা খুব সহজে যেতে চায় না। শহরে ও গ্রামে মোবাইল ইন্টারনেটের যে কোনো প্যাকেজ কিনতে একই পরিমাণ টাকা খরচ হয় গ্রাহকের, অথচ নেটওয়ার্ক দুর্বলতার কারণে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ব্যবহারে ধীর গতির ভোগান্তি। অনেকটা একই রকম পরিস্থিতি ব্রডব্যান্ড সংযোগের ক্ষেত্রেও। সব এলাকায় সমমানের সেবা নিশ্চিত করতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে তদারকি জোরদার করার আশ্বাস নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির। এ নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত আয়োজন এবং পুরো আয়োজনের সঙ্গে আছি আমি বিপ্লব রায়হান। এখানে যা কয়দিন করছিলাম এটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে অনেক কাজ এখানে ছিল, বর্তমানে একটাও নাই। এটা আছে কোনো রকম চলতেছে। সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের কর্মজীবনের মধ্যে আমাদের ডিউটিটা যেন 12 ঘন্টা থেকে 8 ঘন্টা নেওয়া আসা হয়। যখনই আমরা আসলে কোনো ব্যাংক লোন বা কোনো সরকারি সহায়তার কথা বলি, তখন যে সর্বপ্রথম শর্তটা জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। ব্যাংকগুলো এসএমই কে ওন করে না। ওনারা চিন্তা করতেছে আমি যদি একটা বড় গ্রুপকে দিয়ে দিই, আমি তো 1000 কোটি টাকা 500 কোটি টাকা একসাথে দিতে পারতেছি। কর্মসংস্থান ও জিডিপিতে গতি বাড়াচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। জিডিপিতে অবদান 32%। কর্মসংস্থান হয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 2 কোটিরও বেশি মানুষের। পণ্য বাজারজাতকরণ ও ব্যাংক ঋণ প্রাপ্তি নিয়ে নানামুখী চ্যালেঞ্জ থাকলেও সব মিলিয়ে দেশে সব খাতের প্রতিষ্ঠান এখন 78 লাখেরও বেশি। এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই ইন্টারনেট প্রসঙ্গ। রাজধানীতে ইন্টারনেটের গতি নিয়ে কিছু গ্রাহকের অভিযোগ থাকলেও দেশের প্রান্তিক অঞ্চলে বেশিরভাগ গ্রাহকই রয়েছেন বিড়ম্বনায়। একই খরচে একই ইন্টারনেট প্যাকেজ বা ব্রডব্যান্ড সংযোগ নিয়েও শহরের তুলনায় গ্রামে সমমানের সেবা মিলছে না, যার কারণ হিসেবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো যেটি বলছে যে যন্ত্র ও প্রযুক্তিগত অবকাঠামো সীমাবদ্ধতায় এমন পরিস্থিতি। যদিও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে মানসম্মত সেবা নিশ্চিতে তদারকি বাড়াবে তারা। শোয়েব রহমান ও মোকাররম হোসাইনকে সঙ্গে নিয়ে নাজবু সাকিবের যৌথ প্রতিবেদনে বিস্তারিত। নাফ নদী আর বঙ্গোপসাগরের কূল ঘেঁষে গড়া জনপদ টেকনাফ। তীরে সারি সারি নৌকা আর জেলেদের কর্মব্যস্ততা জানান দেয় জনপদের পেশা। সমুদ্রে মাছ আহরণ, বাজারজাতকরণ, শুটকি উৎপাদনে জড়িত এই উপজেলার প্রায় 30,000 মানুষের তাই জেনে নিতে হয় জোয়ার ভাটা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বা আবহাওয়ার পূর্বাভাস। অনলাইন আর ইন্টারনেটের কল্যাণে এখন তথ্য মিলছে হাতের মুঠোয়। আব্দুল শুক্কুরের মতো জেলেদের যোগাযোগ আর বিনোদন ভরসা ইন্টারনেট। তবে দেশের এই সর্বশেষ প্রান্তে প্রান্তিক এসব মানুষের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা সাবলীল নয়। 1 মাস শেষ হয়ে যায় ইন্টারনেট থেকে যায়, 7 GB 5 GB এরকম থেকে যায় মেয়াদ শেষ হয়ে যায়। আপনার নেটওয়ার্ক একটু স্লো আর কি, এই জন্য। শাহপরীর দ্বীপ মিয়ানমার লাগোয়া দেশের সবশেষ ইউনিয়নের একটি। পান, সুপারি, লবণ উৎপাদন বা কৃষি এখানকার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তবে নিজ নিজ কাজের সাথে ইন্টারনেটের যোগসূত্র তৈরি করতে পারেননি এখানের বাসিন্দারা। আমরা মাঝে মধ্যে কথা বলতেই পারি আর মাঝে মধ্যে কথা বলতে পারি না। লাইন কেটে গেলে আর টাকাও কাটি ফেলে আমরা কিছু কিছু হতা হয় বা দুষ্টা বললে তিয়া হাইতে যা
তাহলে হতাশ হয় না পারি। এখানে নেটওয়ার্ক অত্যন্ত স্লো, যার কারণে কাজ করতে অনেক ব্যক্তিগত হয়। কিন্তু লোকালয়ে ইন্টারনেটের অবস্থা কেমন? অনলাইনে অবশ্যই একটু ডিস্টার্ব বেশি হয়ে যায় টেকনাফে আমাদের। এমবি থাকলেও বেশি থাকলেও মানে কীরকম হয়ে যায়, মানে বাধা। একই উপজেলায় ফ্রিল্যান্সিংয়ের কাজ যারা করেন তাদেরও স্লো গতির ইন্টারনেট কাজের প্রধান বাধা। ইন্টারনেট স্লোর কারণে কাজটা করতে একটু সময় পেতে হয়, তো যার কারণে মানে ডেট অনুযায়ী তাদেরকে কাজগুলো ডেলিভারি দিতে পারি না। মোবাইল নেটওয়ার্ক দুর্বলতায় অনেকে দ্বারস্থ হয়েছেন ব্রডব্যান্ড কানেকশনে। টেকনাফে 5টি প্রতিষ্ঠানের প্রায় 3000 গ্রাহক আছে ব্রডব্যান্ডে, কিন্তু সেবার মান নিয়ে গ্রাহক অসন্তুষ্টি যেমন আছে, তেমনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরও আছে হতাশা। টেকনাফ ঘুরে এসব তথ্যের সম্মিলন করেছেন সহকর্মী শোয়েব রহমান। টেকনাফের অর্থনীতিতে টেলিযোগাযোগ খাতের যথেষ্ট অবদান রাখার সুযোগ থাকলেও অবকাঠামোগত দুর্বলতার কারণে সে সুযোগ বিকশিত হয়নি। আইটি খাতের এসব দুর্বলতা সারিয়ে তোলা না গেলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ কতটা সফল হবে সে প্রশ্ন রাখাই যায়। দক্ষিণের গল্পের মতোই কি উত্তরের ইন্টারনেটের গতি, নাকি আরেকটু ভালো স্বাচ্ছন্দ্যের? যেতে চাই মহানন্দা বয়ে যাওয়া সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায়। তীরবর্তী জনপদেও লেগেছে প্রযুক্তির বাতাস। তারুণ্যের হাতে হাতে শোভা পাওয়া মুঠোফোন ইন্টারনেটের সংযোগে করে তুলেছে প্রয়োজনের অনন্য বাস্তবতা। তাই তো প্রাকৃতিক সকল সৌন্দর্যকে উপেক্ষা করে গল্প আর আড্ডায়ও হাতের মুঠোফোনেই সবার এমন বুধ হয়ে থাকা। শুধুই কি তারুণ্য, মুঠোফোন নির্ভরতায় হার মেনেছে বয়সের সংখ্যাও। নেটের অনেক প্রবলেম হচ্ছে, মানে শুনতে পায় না বা আটকে থাকে। দেওয়ার কথা ছিল 7 MBPS, দিচ্ছে 4 MBPS, 3 MBPS, মাঝে মাঝে 1 MBPS। রাত্রিবেলা বাসায় যে খবর দেখলাম। তবে যে ইন্টারনেট অনেক কিছুকেই হাতের নাগালে এনে দিয়েছে, তার সঙ্গে সম্পর্ক যেন সহজ নয়। ইন্টারনেট সেবাদাতা মুঠোফোন কোম্পানি কিংবা ব্রডব্যান্ড সংযোগদাতা কেউ কথা রাখেনি। কখনো প্রতিশ্রুত গতি না দিয়ে, আবার কখনো এক আইপি দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত সংযোগ দিয়ে প্রতারণা করা হচ্ছে গ্রাহকের সঙ্গে। নতুন সংযোগের ফিচারে 25 MBPS দেওয়ার কথা থাকলেও মিলছে 7 থেকে 10 MBPS। এছাড়া ডাউনলোড স্পিড কিংবা ফাইল ট্রান্সফারেও আছে বিড়ম্বনা। উত্তরের জনপদ তেঁতুলিয়া কিংবা বিভাগীয় শহর রংপুর, ফ্রিল্যান্সিং আর আইটি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠানগুলোর ভোগান্তি যেন সবচেয়ে বেশি। অল্প ডাটা নিয়ে দেখা যাচ্ছে যে ইউজার অনেক বেশি করার কারণে আমাদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। রিমোট অঞ্চলে থাকি, আমাদের যে নেট, আমরা রুমের ভিতরে আমরা নেট পাই না। 20 MBPS তারা সারাদিন আমাদের দিবে, কিন্তু দেখা গিয়েছে অফ পিকে যেরকম থাকছে অন পিকে সেরকম থাকছে না। এদিকে বিবিএসের জরিপ বলছে 2020 সালে গ্রামে মোবাইল ফোন ব্যবহারকারীর হার ছিল 69.7%। 2023 সালে সেটা বেড়ে হয়েছে 71.6%। অর্থাৎ 3 বছরের ব্যবধানে ব্যবহারকারী বেড়েছে প্রায় 2%। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekhon। এটি মুঠোফোন আর ইন্টারনেট সংযোগ যেন এই সময়ে আরব্য উপন্যাসের আলাদিনের চেরাগ। তাই যদি না হবে তাহলে 16 কোটি মানুষের বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কেন 13 কোটি 10 লাখ ছাড়াবে? 2023 সালে একটি আন্তর্জাতিক সংস্থার জরিপ বলছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর একটা বড় অংশ বসবাস করে তৃণমূলে। দেশের বড় অংশ যেহেতু তৃণমূলে বসবাস করে, তাদের টেলিযোগাযোগের যে ব্যবহার কিংবা ইন্টারনেট ব্যবহার সেটা বেশি। তবে শহরের সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর যে ইন্টারনেটের স্পিড, সেই ফারাক বেশ স্পষ্ট। শহরে কতটা সেবা পাচ্ছে নাগরিকরা, সেটাই আজ আমরা দেখতে চাই। মূলত এই যে টেলিযোগাযোগ সেবা, যার বড় অংশ জুড়েই মোবাইল কোম্পানিগুলো, যাদের বোর্ড গ্রাহক সিমের হিসেবে আছে প্রায় 19 কোটি। এর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী আছে 12.5 কোটি। ব্যবহারকারীদের ভাষ্য, শহরের সব অপারেটরদের নেটওয়ার্ক প্রায় সমানভাবে পাওয়া গেলেও গ্রামে সেটা পাওয়া যায় না। প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে বেশি সমস্যা করে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক। শহরে ইন্টারনেট ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে তারা। সিমের ক্ষেত্রে ওভারঅল আমি রবি ইউজ করেছি এবং জিপি ইউজ করা হয়েছে, তো দুইটাই ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি যে ব্রডব্যান্ডটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে 630 টাকার প্যাকেজ, 10 MBPS প্রোভাইড করে এবং সার্ভিস মোটামুটি ভালো। টেলিকম কোম্পানিগুলো বলছে তারা গ্রাম শহরের সেবার মানের পার্থক্য করতে না চাইলেও নানা সীমাবদ্ধতায় সেটা হয়ে যায়।
মূলত গ্রাহক কম ও অবকাঠামোর ব্যবহারের সুযোগ সবার সমান না থাকায় সেবা সুষম করতে পারেন না তারা। দেখেন যে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমি কাভারেজ দিয়েছি কিনা সেটা ডিপেন্ড করবে বর্ডার সাইড থেকে কত দূরে আছে, সেখানে জনসংখ্যা কীরকম, বা বাজারগুলো কোন জায়গায় আছে, এবং নেটওয়ার্ক ডিমান্ডটা আদৌ আছে কিনা। এই জটিলতা বর্ডার সাইডগুলোতে রয়ে গেছে। বড় শহরে অনেক টাওয়ার থাকে, তো বাইরে কিন্তু এত টাওয়ার থাকে না। আমরা যে টাওয়ারের কোয়ান্টিটি যেহেতু কম, আমরা চেষ্টা করি যাতে কাভারেজটা বাড়াবার জন্য। সেই জন্য কিন্তু মাঝে মাঝে যেটা হয় যে গ্যাপ হয়ে যায়, গ্যাপের জন্য কিন্তু কাভারেজটা একটু কম থাকে দেশে। অন্যদিকে ব্রডব্যান্ড সেবা নিয়ে তেমন অভিযোগ না থাকলেও গতি নিয়ে আছে অভিযোগ। একই সংযোগ অনেককে দেয় গতি কমে। গ্রাহকরা বলছেন 500 টাকায় যে সংযোগটি তারা ব্যবহার করেন তার গতির পরিমাণ প্রায় 5 থেকে 8 Mbps, আর 800 কিংবা 1200 টাকার প্যাকেজে দেয়া হয় 8 থেকে 20 Mbps পর্যন্ত। 5 Mbps এর নেটওয়ার্কে, শেয়ার্ড নেটওয়ার্কে ঢাকার বাইরে যেখানে 10 জন সাবস্ক্রাইবার থাকে, সেখানে দেখা যায় যে ঢাকার ভিতরে 30 জন 40 জনই একটা শেয়ার্ড নেটওয়ার্ক ইউজ করে 5 Mbps এর। আমি বলবো যে ঢাকা কানেকশনটা বেটার গ্রামের থেকে। গ্রামে আমরা ব্রডব্যান্ড কানেকশন খুবই কম ইউজ করি, বাট ডেটাটা বেশি ইউজ করে থাকি। স্টিল ডেটাটাই বেটার, আর ঢাকায় ব্রডব্যান্ড বেটার, বাট কানেকশনের প্রবলেম হচ্ছে। মিটিংয়ে যেটা বলছে এটা আইএসপিবি বলছে ঢাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা যতটা কম খরচে দেওয়া সম্ভব সেটা প্রত্যন্ত অঞ্চলে হয় না, কারণ সেখানে নেটওয়ার্কিং এর খরচ বেশি, গ্রাহক কম। আইএসপিগুলো ব্যান্ডউইথ তার নেটওয়ার্কের মাধ্যমে যখন প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে পৌঁছায়, তখন হিউজ পরিমাণ একটা ট্রান্সমিশন কস্ট আমাদেরকে দিতে হয় এনটিটিএন অপারেটরগুলোকে। বিটিআরসি বলছে এই সমস্যার সমাধানে সকল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। তো আমরা এসওএফ এর ফান্ড থেকে টাওয়ার করার ব্যবস্থা করি। দুর্গম এলাকা, রিমোট এলাকা, যেখানে অপারেটররা খুব সহজে যেতে চায় না বিজনেস কেসের কারণে। এখনও 60% মোবাইল টাওয়ার ফাইবার অপটিক্যাল সংযোগে নেই। সেটা বাড়াতে পারলে সবাই সমান সেবা পাবে বলে মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এখনো 60% কিন্তু মোবাইল টাওয়ার সেগুলো কিন্তু মানে ফাইবার অপটিক্যালে কানেক্টেড না। তো এটা আমি যত বেশি মানে ফাইবার অপটিক্যাল কেবলে কানেক্ট করতে পারবো, তত কিন্তু আমরা কোয়ালিটি সার্ভিস এনহ্যান্স করতে পারবো এবং আমরা কিন্তু প্রাইস কমাতে পারবো। দেশের সব জায়গায় যেন সমান ইন্টারনেট সুবিধা পাওয়া যায় সেদিকে নজরদারি করতে হবে বিটিআরসিকে, এমনটাই বলছেন খাত বিশেষজ্ঞরা। ইন্ডিয়ার মতো বড় একটা দেশ হতো, বা আমেরিকার মতো বড় একটা দেশ হতো, কানাডার মতো একটা বড় দেশ হতো, তখন আমি কম্প্রোমাইজ করতে পারতাম। বাট এটা তো ছোট্ট একটা দেশ। এই 55,000 বর্গমাইল একটা দেশকে কাভারেজে আনতে খুব বেশি টাকা লাগার কথা না। এই বিনিয়োগটা টেলকোরা করছে না, ওইটুকু তারা সেভ করে। এটা দেখভাল করার জন্য স্ট্রং যে রেগুলেটর বডি আছে সেটা তো ফাংশন করছে না, আমরা বুঝতেই পারছি। টেকনাফের অর্থনীতিতে টেলিযোগাযোগ খাতের যথেষ্ট অবদান রাখার সুযোগ থাকলেও দুর্বল অবকাঠামোর কারণে সে সুযোগ বিকশিত হয়নি। এখনও এখানে দুর্বল নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ডের বাড়তি মূল্য ইন্টারনেট ব্যবহারকারীদের ভোগান্তির প্রধান কারণ। এর ফলে একদিকে ইন্টারনেট ব্যবহারকারীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি সরকারি বেসরকারি নানান সেবা পেতেও বেগ পেতে হচ্ছে তাদের, যার প্রভাব পড়ছে তাদের সামগ্রিক জীবনে। পিছিয়ে থাকা এ জনপদের ইন্টারনেটের সহজলভ্যতা এবং নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলির এই জনপদে নতুন নতুন বিনিয়োগ এখন সময়ের দাবি। বহু বছর ধরে বৈদেশিক মুদ্রা আহরণের যে তালিকা, সেই তালিকায় নিচের সারির জেলাগুলো সবগুলোই প্রায় রংপুর বিভাগের। তবে সম্প্রতি ইন্টারনেট ব্যবহার করে রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলের অনেক তরুণরাও ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা আয় করছেন ঘরে বসে। তবে পেশাদার ইন্টারনেট ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ হচ্ছে ইন্টারনেটের নিম্ন গতি। আর ব্যক্তি পর্যায়ের ব্যবহারকারীরা বলছেন অনেক সময় স্লো ইন্টারনেটের গতির কারণে ডাটার মেয়াদ শেষ হবার অনেক পরেও থেকে যায় অনেক ডাটা, যার ফলে সেটি মুছে গিয়ে তারা অনেক সময় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হন। এই সমস্যাগুলো কাটানো গেলে ইন্টারনেট ব্যবহারের যে প্রয়োজনীয়তা এবং উদ্যম সেটি অটুট থাকবে, যেটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য অত্যন্ত জরুরি। বিশ্বস্বীকৃত প্রতিষ্ঠান ওকলার হিসেবে 144টি দেশের মধ্যে বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের অবস্থান 110তম এবং ব্রডব্যান্ড কিছুটা ভালো করেছে, সেটা 106তম। তবে সবগুলোই অবস্থান 100-র ওপরে। অর্থাৎ আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ 100-র ওপরে থাকলে অবশ্যই সম্ভব নয়, সেটা অবশ্যই 50 থেকে 60-এর মধ্যে আসতে হবে। তবে সেটা কিভাবে সম্ভব সেই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে।
দেশে ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প খাতে প্রতিষ্ঠান ছাড়িয়ে গেছে ৭৮ লাখেরও বেশি, যার মধ্যে ৫৫ লাখেরই অবস্থান গ্রামাঞ্চলে। আর এসব প্রতিষ্ঠানের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মানুষ ২ কোটিরও বেশি। এসএমই ফাউন্ডেশন যেটি বলছে যে জিডিপিতে এসব খাতের অবদান ৩২%। আজ ২৭ জুন বিশ্ব ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প দিবস। এই দিবসটিতে কেমন আছে বাংলাদেশে এই খাতের বিপুল শ্রমিক ও উদ্যোক্তারা? চ্যালেঞ্জ আর সম্ভাবনাগুলোই বা কীরকম? বিস্তারিত জানাচ্ছেন হোসাইন জিয়াদ, ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। নগরীর পাঁচলাশ এলাকায় টিকে থাকা চট্টগ্রাম শহরের সবশেষ তাঁত কারখানা। ৪৫ বছর বয়সী এই প্রতিষ্ঠান এবছরেই গুটিয়ে নিচ্ছেন উদ্যোক্তা। কারখানাটিতে একসময় ২৫-৩০ জন শ্রমিক কাজ করত, এখন আছেন মাত্র ৫ জন। তাদেরই একজন বয়সের ভারে কাবু হওয়া ইসমাইল মিয়া। একসময় তাঁত কারখানার মালিক ছিলেন। জাপান থেকে আমদানি করা যন্ত্রপাতি আর সুতোয় বোনা তাঁত কাপড়ের চাহিদা ছিল দেশ জুড়ে। এখন তিনি নিজেই শ্রমিক। উদ্যোক্তারা জানান, আন্তর্জাতিকভাবে সুতা ও তুলার দাম বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি সংযোজন করতে না পারা ও সর্বোপরি পুঁজির অভাবে অন্য কারখানাগুলোর মতোই বন্ধ হয়ে যাচ্ছে সবশেষ এই কারখানাটিও। প্রান্তিক এসব ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের কথা কি কেউ খবর নিয়েছে? এখানে যা কয়দিন করছিলাম এটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আর করার কিছু নাই। স্বাধীনতার পর থেকে অনেক তাঁত এখানে ছিল, কিন্তু বর্তমানে একটাও নাই। এটা আছে কোনো রকম চলতেছে। অনেকে আসে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, কিন্তু বলে যে এই দিন সেই দিন কোনো কিছু দেওয়া যায় না, চলে গেলে আর কিছু বলে না। জাতিসংঘের হিসাবে বিশ্বজুড়ে ব্যবসার ৯০%, চাকরির ৭০% আর জিডিপির ৫০%-এর যোগান দেয় ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প। সংস্থাটির হিসাবে বাংলাদেশেও চাকরি ও ব্যবসা বাণিজ্যের ৭০% এ খাতের দখলে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে বর্তমানে কুটির শিল্প প্রতিষ্ঠান আছে ৬৮,৪২,০০০, যার মধ্যে ৫১ লাখই গ্রামাঞ্চলে। ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা আছেন প্রায় ৯,৬২,০০০, মাঝারি শিল্পের উদ্যোক্তা ৭,১০৬ জন। সব মিলিয়ে ৭৮ লাখ উদ্যোক্তার ৫৫ লাখ থাকেন গ্রামে আর ২২ লাখ আছেন শহরে। ২০৩০ সাল নাগাদ দেশের জিডিপিতে শিল্প খাতের অবদান ৪০% করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। এখন পর্যন্ত অর্জিত হয়েছে ৩৭%। শিল্প খাতের এই ৩৭% অবদানের ৩২%ই এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের। দেশব্যাপী প্রায় ৭৮ লাখ উদ্যোক্তা কাজ করেন এ খাতে, যেখানে প্রায় ৩ কোটির মতো শ্রমিক কাজ করে। কথা হচ্ছে, যেই শ্রমিকরা কাজ করে তারা প্রশিক্ষণ কিভাবে পাচ্ছে, কিভাবে তাদের দিন চলছে, আর এখানকার কর্ম পরিবেশই বা কেমন, সেই চিত্র আমরা একটু দেখব। শহরে গাড়ির যন্ত্রপাতি তৈরির একটি ছোট কারখানা, সেখানে কাজ করছে কিশোর যুবক যাদের তেমন শিক্ষাগত যোগ্যতা নেই। দেশে ক্ষুদ্র শিল্প কারখানায় কাজ করে এমন শ্রমিকের সংখ্যা ৭২ লাখেরও বেশি। অভাবের তাড়নায় কারখানায় কাজ নিয়েছেন এরা। বেশিরভাগই সরকারি কোনো প্রশিক্ষণ পাননি। এসব কারখানায় বেতন, কাজের সময় নির্ধারণ, সুযোগ সুবিধা নির্ভর করে মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর। কারণ এই শ্রমিকের দেখভাল করার কোনো সংস্থা নেই। তবুও কোনো একদিন উজ্জ্বল ভবিষ্যতের আশায় কাজ করছে তারা। কাজ করতে করতে অভিজ্ঞতা বাড়ে, তারপরে এক মেশিন থেকে অন্য মেশিনে যাই, কিছু শিখতে পারি, তার মাধ্যমে আমাদের বেতনটা বাড়ে। সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের কর্মজীবনের মধ্যে আমাদের ডিউটিটা যেন 12 ঘন্টা থেকে 8 ঘন্টা নেওয়া আসা হয়। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বড় অংশীদার নারীরা। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে শহর গ্রাম মিলিয়ে দেশে 40,51,000 নারী এসএমই শিল্প প্রতিষ্ঠানের সাথে জড়িত। বিউটিশিয়ান, সেলাই, বুটিক্স, খাদ্য প্রক্রিয়াজাত সহ নানা খাতে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নারীরা, হয়েছে স্বাবলম্বীও।
এসএমই ফাউন্ডেশন বলছে প্রতিষ্ঠার 12 বছরে সারা দেশে প্রায় 20 লাখ উদ্যোক্তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা সেবা দিয়েছেন, যার মধ্যে 2.5 লাখ উদ্যোক্তা সরাসরি সেবা নিয়েছেন। এই 2.5 লাখ উদ্যোক্তার আবার 55% নারী, অর্থাৎ প্রায় 1,35,000। আর এই ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পে জড়িত নারীর সংখ্যা প্রায় 25 লাখের মতো। কথা হচ্ছে প্রান্তিক পর্যায়ে যারা উদ্যোক্তা হয়েছেন, যারা অন্যদের শেখাচ্ছেন, সে উদ্যোক্তারা আসলে এসএমই ফাউন্ডেশন থেকে সেবা কি পেয়েছে? শামিমা শিলা চাকরি ছেড়ে বিউটিশিয়ানের পেশায় এসে এখন সফল উদ্যোক্তাদের একজন। তার প্রতিষ্ঠানে কাজ করছে 20-25 জন নারী, সাথে একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে স্বাবলম্বী করেছেন অন্যদেরও। শুরু থেকে তার যাত্রা কেমন ছিল, কি কি চ্যালেঞ্জ নারী উদ্যোক্তারা পার করছেন রাজধানীর বাইরে? যখনই আমরা আসলে কোনো ব্যাংক লোন বা কোনো সরকারি সহায়তার কথা বলি, তখন যে সর্বপ্রথম শর্তটা জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। যারা নতুন উদ্যোক্তা একেবারেই নতুনভাবে কাজ শুরু করবে, তাদের কাছে এক্সপিরিয়েন্সটাও নাই এবং তারা একেবারেই নতুন করে শুরু করছে, তাদের কাছে প্রতিষ্ঠানটাও নতুন, হয়তো বা হচ্ছে বা হবে। তো এই জায়গায় আসলে আমরা সবচেয়ে বড় প্রবলেমটা আগে ফেসটা করি। দেশে প্রায় 7,000 মাঝারি শিল্প প্রতিষ্ঠানে কাজ করছে 7 লাখের মতো শ্রমিক। এসব কারখানা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি আয়ও করছে। বৈশ্বিক সংকট, ডলারের দাম, খরচ বৃদ্ধি, প্রশিক্ষিত জনবলের অভাব মাঝারি শিল্প খাতের বড় সমস্যা। তবে তার চেয়েও বড় সমস্যা এ শিল্পে বৃহৎ শিল্প গ্রুপের প্রবেশ। এখনই নীতিগত সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে মাঝারি শিল্প টিকে থাকবে কিনা তা নিয়ে শঙ্কায় আছেন উদ্যোক্তারা। বড় বড় গ্রুপগুলো এখন ফুডে আসতেছে, তারা মুড়ি করতেছে, তারা চানাচুর করতেছে, তারা মোটর ভাজা করতেছে। এই জিনিসগুলো তো আসলে এসএমই করবে। আপনি যেটা করবেন বা আমি যেটা করবো, এটা হচ্ছে তাদেরকে আমি মানে নীতিমালা দিয়ে তাদেরকে সহযোগিতা করব। ব্যাঙ্কগুলো এসএমইকে ওন করে না, যদি সত্যি কথাই বলে আপনি ওন করে। আমরা চিন্তা করতেছি আমাদের একটা ইনভেস্টমেন্ট টার্গেট আছে, ওনারা চিন্তা করতেছে আমি যদি একটা বড় গ্রুপকে দিয়ে দিই, আমি তো 1,000 কোটি টাকা 500 কোটি টাকা একসাথে দিতে পারতেছি। একটা ছোট এসএমইকে আমার দিতে হয় 10 কোটি 5 কোটি এভাবে করে দিতে হচ্ছে, তাহলে ওইখানে আমি এত হেডেক নিব কেন? ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতকে এগিয়ে নিতে 2007 সালে 200 কোটি টাকা নিয়ে দেশে যাত্রা শুরু করে এসএমই ফাউন্ডেশন। এ পর্যন্ত তারা প্রায় 8,600 উদ্যোক্তাকে ঋণ দিয়েছে। আশার কথা হলো এই উদ্যোক্তাদের 1% ঋণ খেলাপি নন। তাই 200 কোটি টাকার ফান্ডের আকার এখন সুদে আসলে 716 কোটি টাকা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এখন সকালের সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। মামলা হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে, তবে তার বর্তমান অবস্থান জানেন না কেউ। সরকারি, বেসরকারি ও সংখ্যালঘুদের জমি দখল সহ 1 ডজন অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। আদালত থেকে 3 দফা সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশও দেওয়া হয়েছে। দুদকের আইনজীবী জানিয়েছেন, বেনজিরের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিস্ময় প্রকাশ করে বলেছেন, অকল্পনীয় অপরাধ করেছেন বেনজির। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। পুলিশ বাহিনীতে থাকাকালীন নানান কারণে আলোচিত সমালোচিত ছিলেন বেনজির আহমেদ। ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং সবশেষ আইজিপি। বাহিনীর সব গুরুত্বপূর্ণ পদেই নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন বেনজির। অবসরে যাওয়ার আগেই 2021 সালে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির দায়ে বেনজিরকে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 2022 সালের 30 সেপ্টেম্বর অবসরে যান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। অবসরে যাওয়ার প্রায় 2 বছর পর বেনজিরের অবৈধ সম্পদ ও অর্থের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি প্রাথমিক অনুসন্ধান করেই বেনজিরের পরিবারের নামে থাকা 83টি দলিলের সম্পত্তি ক্রোক করার নির্দেশ পায় আদালত থেকে। 34টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা সহ বেনজিরের নামে থাকা শেয়ার বাজারের 4টি অ্যাকাউন্টও জব্দ করা হয়। বেনজিরের নামে ঢাকায় 12টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। এর মধ্যে গুলশানে রয়েছে 4টি ফ্ল্যাট। বেনজিরের পরিবারের সব মিলে 697 বিঘা জমি পাওয়া গেছে। ডিএমপির 3টা ভাইটাল পজিশনেই
আমি বলবো যে আমার কাজ করার দুর্লভ সৌভাগ্য হয়েছে। আদালত ৩ দফা বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার, সাভারে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ৩৪টি ব্যাংক হিসেব সহ সব সম্পত্তি জব্দ করার নির্দেশ দেন। একই সঙ্গে জমি ও রিসোর্ট দেখভালের জন্য জেলা প্রশাসকদের দায়িত্ব দিয়েছে আদালত। বেনজিরের বিরুদ্ধে অনুসন্ধান শেষের পথে দুদক। শিগগিরই তার বিরুদ্ধে মামলা করবে সংস্থাটি। তবে বেনজিরের বর্তমান অবস্থান সম্পর্কে জানে না দুদক। অবশ্যই দুদক আদালতে যাবে, আবেদন করবে, নিয়ম অনুযায়ী আদালতের কাছে আর্জি জানাবে। আদালত তখন যে আদেশ দেবে সেটা আমাদেরকে মানতে হবে। ২৮-২৯ জন আইজি হয়েছে গত 50 বছরে। আমার জানা মতো এই ধরনের তো কারোর বিরুদ্ধে এলিগেশন আসে নাই। বাহিনীকে দোষারোপ করে তো লাভ নেই, এখানে ব্যক্তির অনুসন্ধান চলছে, ব্যক্তির দুর্নীতির অনুসন্ধান চলছে, কাজে বাহিনীকে দোষারোপ করে লাভ নাই। রাষ্ট্রের কর্মচারী হিসাবে, রাষ্ট্রের অংশ হিসাবে 18 কোটি মানুষকে। পুলিশের কোনো সাবেক আইজিপির বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগ আগে কখনো ওঠেনি। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সংবাদে বিস্ময় প্রকাশ করে সাবেক আইনমন্ত্রী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বেনজিরকে বিচারের মুখোমুখি করার কোনো বিকল্প নেই। তার বিরুদ্ধে কোনো রকমের সরকার যদি কোনো পদক্ষেপ নেয়, আমি বলবো এটা যথাযথ হয়েছে। দুদক তার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। পালিয়ে গেলে যে নিস্তার পাবে তা না, তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, এটা আমরা বিশ্বাস করি। সরকার কিন্তু এটাকে সহজে নেয় নাই। তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে, যদি ইনভেস্টিগেশন প্রমাণ হয় যে তারা দোষী, আমি বিশ্বাস করি যে সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, মামলা করবে, যা করণীয় আইনে মতো সেটি করবে। দুদক বেনজির ও তার পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও তাতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় নিয়েছেন তিনি। পাহাড়ের জমি, বন বিভাগের জমি, হিন্দুদের জমি জোর করে কেনার এবং দখল করার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে। তার এসব অভিযোগ তদন্ত করছে দুদক। ইতিমধ্যে 2 দফায় আদালতের নির্দেশে সম্পদ ক্রয় করারও নির্দেশনা এসেছে। তবে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তাই প্রশ্ন উঠছে, তার বিরুদ্ধে আসলেই বিচার শুরু হবে কবে? আর বেনজির আহমেদ ও তার পরিবারের অবস্থানই বা কোথায়, সেটিও বলতে পারছেন না কেউ। এ অবস্থায় তাকে বিচারের আওতায় আনা কতটা সহজ হবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে। জাহিদ হাসান, এখন, ঢাকা। এখন সকালের সময় হলো আরেকটি ছোট্ট বিরতির, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। সম্প্রতি বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের 8,000 পুকুরেতে ভেসে গেছে 72 কোটি টাকার মাছ। সবথেকে বেশি ক্ষতি হয়েছে সুনামগঞ্জ সদর, দোয়ারা বাজার ও ছাতক উপজেলায়। মাত্র 2 বছরের মাথায় বন্যার পানিতে আবারও পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন জেলার 7,000 মৎস্য চাষী। সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। উজান থেকে নেমে আসা ঢল আর সাথে ভারী বৃষ্টি। সম্প্রতি সুনামগঞ্জ আবারও ভাসে বানের জলে। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন, যদিও সুনামগঞ্জবাসীর কাছে এমন ঘটনা প্রায় প্রতি বছরের। সম্প্রতি সুনামগঞ্জের 26টি নদীর পানি বেড়ে পৌর শহর সহ 7 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়, যাতে পানিবন্দী হয়ে পড়ে 6.5 লাখ মানুষ। বানের জলে ভাসতে থাকে 3,000-এর বেশি বর্গ কিলোমিটার এলাকা। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতেই স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। এবছর সবথেকে বেশি ক্ষতি হয়েছে মাছ চাষিদের। এই যেমন বুড়িস্থল গ্রামের মাছ চাষি ফারুক মিয়া ধার দেনা করে একটি পুকুরে তেলাপিয়া, রুই সহ বিভিন্ন ধরনের প্রায় 13,000 মাছের পোনা ছেড়েছিলেন। এবারের বন্যায় ভেসে গেছে তার পুকুরের প্রায় 20 লাখ টাকার মাছ। জানান, 2022 সালের বন্যায় তার প্রায় 3 কোটি টাকার মাছ ভেসে গিয়েছিল। এরপর সরকারিভাবে সহযোগিতা করা হলেও তা প্রয়োজনের তুলনায় ছিল কম। 2 বছর আগে ফাসাল জায়গা জুইরা ফিসারি আছেন, 3 কোটি টাকার মাছ নিচে গিয়ে বাসাইয়া সরকারে কিচ্ছু দেখলো না। এবার এলাকান 2 জায়গা জুইরা ফিসারি 15-20 লাখ টাকার মাছ আছেন, অনেক পোনা আছেন, সপ্তাহ বাসায় হয়ে গেছে। কি আমরা নিয়ে উপায়, আমরা হনুমুখী। শুধু ফারুক মিয়া নন, একই অবস্থায় সুনামগঞ্জের 7,000 মাছ চাষির। মূলত এই জেলায় 17,000 চাষি ছোট বড় 20,000 পুকুরে মাছ চাষ করেন। কিন্তু চলতি বছরের বন্যায় জেলায় 8,000 পুকুর পানির নিচে তলিয়ে যায়।
24 কারের মতো 11টা পুকুর আছিল, 11টা পুকুরে পানি চলে গেছে। 22-এর বন্যার সময় প্রায় 20-22 লাখ টাকার মাছ গেছে বারইয়া, বুঝছেন নি? এরপরে এইটার গাছ থেকে উঠতে ওখানে উঠতে পারছি না, ওখানে মাছের খাদ্য টেকা দিতে পারছি না। এই যে আপনার 2024-এর বন্যার সময় এই যে ক্ষতিটা হয়েছে, এটা তো আমরা কেউ দেখেন না। পুকুর 6টা না 7টা আছে বর্তমানে, আমার প্রায় 30 থেকে 32 লক্ষ টাকার মাছ ছাড়া ছিল, কিন্তু দেখা গেছে এই পানির কারণে আমার সবগুলা মাছ চলে গেছে। অনাকাঙ্ক্ষিত বন্যায় আইসা আমাদের আবার পুকুরগুলা ডুবাই আনিছে, আমাদের পুঁজি যা ছিল আমরা নিঃস্ব হয়ে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, এবারের বন্যায় প্রায় 4000 টন মাছ ও 2 কোটি মাছের পোনা পানিতে ভেসে গেছে, যার বাজার মূল্য 72 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা আমাদের উপজেলা ওয়াইজ করা হচ্ছে, সেগুলো আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং সরকার কর্তৃক কোনো ধরনের ত্রাণ বা আর্থিক সহায়তা কোনো কিছু আসলে সেগুলো আমরা সেই তালিকা অনুযায়ী সকলকে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করব। চাষিদেরকে আমি মনে করি, যেহেতু হাওরে প্রতি বছরই পানি আসবে, সেহেতু আমাদের হাওরে পানি আসার আগে যে দ্রুত বর্ধনশীল এবং বড় মাছের পোনা চাষ করার পরামর্শ দেওয়া, যাতে হলে পরবর্তীতে 8 মাসের মধ্যে মাছ বিক্রয় উপযোগী হয়ে যায়, মাছকে বিক্রি করতে পারে। 2022 সালের বন্যায় সুনামগঞ্জে প্রায় 1000 কোটি টাকার মাছ বানের জলে ভেসে যায়। সেই ক্ষত কাটিয়ে না উঠতেই আবারও ক্ষতিগ্রস্ত হলো এই জেলার মানুষ। এখন সুনামগঞ্জ। ময়মনসিংহে সরবরাহ কম থাকায় চড়া সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে পাইকারি সবজির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত। 40 থেকে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সেই সাথে কাঁচামরিচের ঝাঁঝ বেড়ে দাঁড়িয়েছে 170 টাকা কেজিতে। ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে সবজির দরদাম নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, বলছিলাম যে সরবরাহ অনেকটা কমেছে, কি কারণে কমেছে জানতে চাই, পাশাপাশি এতটা দাম বৃদ্ধির কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন? বিপ্লব, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উপর যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে, রিমেল, তারপর আপনার বিভিন্ন সময় যে তাপদাহ এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু অনেক সবজি নষ্ট হয়ে গেছে। আমরা মেছুয়া বাজারে যে চিরচেরা রূপটি দেখতে পাই, প্রত্যেক দিন সেই কাক ডাকা ভোর থেকেই কিন্তু আমরা একদম হাক ডাকে মুখর দিচ্ছি মেছুয়া বাজার, কিন্তু গত 1 থেকে 1.5 মাসের মধ্যে এত সবজি সরবরাহ আমরা কম দেখিনি। আজকে যেটা এখানে আসার পর কৃষকরা, পাইকার ফরিয়ারা বলছেন যে বিশেষ করে রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুড়িগ্রাম এবং অন্যান্য বিভাগীয় শহর থেকে যে সবজি সরবরাহ এই মেছুয়া বাজার হতো, সেগুলো কিন্তু একেবারেই আসছে না, যার কারণে স্থানীয় যে কিছু সবজি রয়েছে সেগুলো নিয়ে তারা বসেছেন এবং প্রত্যেকটি সবজি গত সপ্তাহের ব্যবধানে কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 40 থেকে 50 টাকার নিচে কোনো সবজি কিনতে পাওয়া যাচ্ছে না। আজকে কাঁচামরিচে বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকার মধ্যে, এবং সেই সাথে অন্যান্য যদি কিছু সবজির দাম আমি জানাতে চাই, সেটি হলো কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকা করে, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 50 টাকা, করলা বিক্রি হচ্ছে 60 টাকা করে, এবং চালকুমড়া বিক্রি হচ্ছে আপনার 40 থেকে 45 টাকা, কচি লতি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি, এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে বিশেষ করে আলু বিক্রি হচ্ছে আজকে 52 টাকা করে, পেঁয়াজের দামটা চড়া রয়েছে 84 টাকা 82 টাকা করে কেজি প্রতি বিক্রি হচ্ছে পেঁয়াজ, এবং সেই সাথে কিন্তু সবজি বিশেষ করে যে শাক সবজিগুলো যেগুলো রয়েছে, শাকের দামও কিন্তু অন্যান্য সবজির তুলনায় কিন্তু অন্যান্য সপ্তাহের তুলনায় কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রতি লাল শাক বিক্রি হচ্ছে আপনার 15 থেকে 20 টাকা কেজি, যেটি গত সপ্তাহেও কিন্তু 10 টাকা কেজি ছিল। পুঁই শাক বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, ডাঁটা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা করে, এবং অন্যান্য বিশেষ করে যেটা তারা বলছেন যে বৃষ্টির কারণে স্থানীয় যারা কৃষক রয়েছে, যারা সবজি চাষি রয়েছে, তাদের কিন্তু সবজি ক্ষেত কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যার কারণে সবজির সরবরাহটা আজকে অনেকটাই কমে গেছে, এবং এই জন্য কিন্তু প্রত্যেকটি সবজির দামই চড়া রয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের মেছুয়া পাইকারি বাজার থেকে সবজির দরদামের সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহে সবজি সরবরাহ কমেছে, পাশাপাশি বেড়েছে দাম। এই বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী ইমতিয়াজ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে নওগাঁয় হাটে ধানের সরবরাহ কমেছে, তবে চাহিদা বাড়ায় সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে মনে বেড়েছে 50 থেকে 90 টাকা। হাটে সরু জাতের ধান জিরাশাইল সর্বোচ্চ 1300 টাকা মন এবং ব্রি 28 ধান সর্বনিম্ন 1130 টাকা মনে বিক্রি হচ্ছে। নওগাঁর মহাদেবপুর উপজেলার চরগৌরী হাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, বলছিলাম যে সরবরাহ কমেছে, পাশাপাশি ক্রেতা চাহিদা বেড়েছে, এই দুটি কারণেই কি দাম বেড়েছে ধানের? ব্যবসায়ীরা কি বলছেন? বিপ্লব, আপনি জানেন যে উত্তরের বরেন্দ্র জেলা নওগাঁ শস্য ভাণ্ডার খ্যাত পরিচিত। ইতিমধ্যে বড় মৌসুমের ধান কাটা মাড়াই প্রায় শেষ।
হয়েছে। এখন বলা যায় যে বড় মৌসুমের এখন ভর মৌসুম। কৃষকরা মৌসুমের শুরু থেকেই ধান বিক্রি করছেন হাটে, তবে এখন অর্থের প্রয়োজন হয় কম পরিমাণ ধান সরবরাহ করছেন। এই কারণে আসলে বলা যায় যে হাট বেঁধে ধানের দাম ওঠানামা করছে। এখন প্রতিমন ধানের দাম বেড়েছে প্রকারভেদে 50 থেকে 90 টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি জেলার মহদেবপুর উপজেলার চকগড়ি হাটে। এই হাটটি মূলত ভোর থেকে শুরু হয়, চলে সকাল 9টা পর্যন্ত। কৃষকরা বিভিন্ন ছোট যানবাহন করে ধান বিক্রি করার জন্য এখানে নিয়ে আসছেন। আমি দেখেছি যে আজ এখানে জিরাশাইল ধান বিক্রি হচ্ছে 1240 টাকা থেকে শুরু করে 1300 টাকা মন পর্যন্ত, যা গত হাটে ছিল 1210 থেকে 1230 টাকা। কাটারিভোগ ধান বিক্রি হচ্ছে 1290 থেকে 1310-15 টাকা মন, যা গত হাটে ছিল 1250 থেকে 60 টাকা। এছাড়া সুবলতা ধান বিক্রি হচ্ছে 1180 থেকে 1200 টাকা মন, যা গত হাটে একই দাম ছিল। তবে ব্রি 28 এবং ব্রি 56 জাতের ধান 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1100 থেকে শুরু করে 1150 টাকা মন, এবং ব্রি 29 জাতের ধান বিক্রি হচ্ছে 1120 টাকা থেকে 30 টাকা মন, যা আগে ছিল 1040 থেকে 50 টাকা মন। যেহেতু সরকার যে 1280 টাকা মোটা ধানের দাম বেঁধে দেওয়া হয়েছে, সেখানে আসলে বাজারে, খোলা বাজারে বিক্রি হচ্ছে মোটা ধান 1050 টাকা থেকে শুরু করে বলা যায় 1100 টাকা। অর্থাৎ মোটা ধান সরকার বেঁধে দেওয়া আছে 100 থেকে 150 টাকা কম দামে বিক্রি হচ্ছে। আমি এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে কৃষকরা মৌসুমের শুরু থেকেই ধান বিক্রি করেছেন, এখন তারা প্রয়োজনে কম পরিমাণ ধান বিক্রি করছেন। এই কারণে হাটে যেমন ধানের সরবরাহ কমেছে, বেড়েছে ধানের চাহিদা। অর্থাৎ চাউল কল গুলোতে ধানের চাহিদা বাড়লেও আসলে তারা সেই পরিমাণ যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে আসলে প্রকারভেদে সব ধরনের ধানের দাম বেড়েছে। তারা বলছেন যে আগামীতে ধানের দাম আরো বাড়বে। তবে কৃষকরা বলছেন যে সরকার যে ধানের দাম বেঁধে দিয়েছে, সেই দামে বিক্রি করলে তারা লাভবান হবেন। এই ছিল হাট থেকে আমার কাছে সবশেষ। বিপ্লব। জি আব্বাস, নওগাঁয় চাহিদা বাড়ায়, ক্রেতা চাহিদা বাড়ায় ধানের দাম মনে 50 থেকে 90 টাকা পর্যন্ত বেড়েছে। সহকর্মী আব্বাস আলী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, বিস্তারিত জানছিলাম। সপ্তাহের ব্যবধানে মানিকগঞ্জে পাইকারি পর্যায়ে আমের দাম কেজিতে কমেছে 20 টাকা পর্যন্ত। প্রতিদিন ফলের আড়তগুলোতে আম বিক্রি হয় অর্ধ কোটি টাকারও বেশি। এ নিয়ে বিস্তারিত জানাতে ভাটবাউর ফলের আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, বলছিলাম যে 20 টাকা পর্যন্ত কমেছে আমের দাম পাইকারিতে, খুচরা পর্যায়ে প্রভাব কেমন পড়েছে? বিপ্লব, আমি এখন রয়েছি ভাটবর ফলের আড়তে। একেবারেই ভোর থেকেই শুরু হয় এখানে ফল কেনাবেচা। তো আপনার প্রশ্নের উত্তর যদি দিতে যাই, যে যখন পাইকারি পর্যায়ে কোনো পণ্যের দাম কমে, সেটা কিন্তু প্রভাব পড়ে আপনার খুচরা বাজারেও। সেখানে খুচরা বাজারেও কিন্তু সেই কম দামেই বিক্রি হয়। তো আমি যদি আজকের এই মানে যে ফলের বাজার, এই সম্পর্কে যদি একটু বলতে চাই, যে এই যে আজকের বাজার দর, সপ্তাহের ব্যবধানে কিন্তু আম্রপালি এবং হাড়িভাঙা দামের কিন্তু দাম কমেছে। তো দেখা গিয়েছে যে আম্রপালি এই আগে যে জায়গায় 90-95 টাকা বিক্রি হতো, কিন্তু আজ সেটা বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা। আর হাড়িভাঙা আম 50 টাকায় বিক্রি হচ্ছে, ল্যাংড়া 70 টাকা কেজি, এবং লক্ষণভোগ এবং ফজলি যে আম রয়েছে জাতের, সেটা কিন্তু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। আমি যদি এই যে পাইকারি বাজারের বাহিরে যদি খুচরা বাজারের কথা বলি, আজ খুচরা বাজারে আম্রপালি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, হাড়িভাঙা 100 টাকা, ল্যাংড়া 100 টাকা, এবং লক্ষণভোগ এবং ফজলি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। তো বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মূলত এই আড়ত থেকে কাঁচা আমগুলো বিক্রি হয়, যার কারণে দেখা যায় যে যারা খুচরা বিক্রেতা রয়েছে, তারা কিন্তু এখান থেকে কাঁচা আমগুলো পাকিয়ে বিক্রি করে। এতে করে দেখা যায় যে প্রতি মনে কিন্তু 2 কেজি করে তাদের ড্যামারেজ গুনতে হয়, যার জন্য কিন্তু দামটা খুচরা বাজারে একটু তুলনামূলকভাবে বেশি। আর এই যে ফলের আড়ত, এই ফলের আড়তে রয়েছে 30 জনের মতো ফল বিক্রেতা। তাতে করে দেখা যায় যে প্রতিদিন তাদের গড়ে বিক্রি করছে 50 থেকে 60 লাখ টাকার মতো আম। আর এছাড়া আমের পরিবর্তেও কিন্তু এখানে বিভিন্ন সময় বিভিন্ন ফল বিক্রি হয়ে থাকে, কিন্তু এই এখন মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি আম কিন্তু এই ফলের আড়তে বিক্রি হয়। তো বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে নওগাঁ সাপাহাট থেকে আম্রপালি এবং লক্ষণভোগটা বেশি আসে, এবং
রাজশাহীর কানসাট থেকে ল্যাংড়া এবং ফজলি আমটা কিন্তু বেশি আসে। আর রংপুর থেকে হাড়িভাঙা যে আমটা রয়েছে সেটা কিন্তু এই আড়তে সবচেয়ে বেশি আসে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। আর এই যে আড়ত, এই আড়ত থেকে দেখা গিয়েছে যারা খুচরা ব্যবসায়ী তারা তো কিনছেই, যারা বেশি পরিমাণ আম কিনতে চায় তারাও কিন্তু এই পাইকারি দামে আম কিনতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় বলে রাখি বিপ্লব, যে এই খুচরা ব্যবসায়ীর পাশেও কিন্তু ইদানিং মানিকগঞ্জে কিন্তু ভ্যানে করে আম বিক্রির বেশ চাহিদা রয়েছে, এবং এতে করে দেখা যায় যে খুচরা বাজারের যে কিন্তু ভ্যানেতে কম বিক্রি হয়, এর জন্য তারা এখান থেকে আম কিনে নিয়ে বিক্রি করেন। তো বিপ্লব, এই ছিল আমার কাছে আমের বাজারের সর্বশেষ সংবাদ। জি আসাদ, মানিকগঞ্জে আমের কেজিতে কমেছে পাইকারিতে 20 টাকা পর্যন্ত। সহকর্মী আসাদ জামাত আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। এখন সকালের সময় হলো আরেকটি ছোট্ট বিরতির, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়ায় বাড়ছে অবৈধ কর্মীর সংখ্যা। এই ইস্যুতে সরব দেশটির পার্লামেন্টও। বিরোধীদের প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছর প্রায় 8,000 অভিযানে আটক করা হয়েছে 20,000 অবৈধ অভিবাসীকে। শাহরিয়ার তারেকের প্রতিবেদনে বিস্তারিত। বিদেশি কর্মীদের জন্য অন্যতম পছন্দের শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে বৈধ বিদেশি কর্মীর সংখ্যা প্রায় 21 লাখ। নানা কারণে অবৈধ হয়ে পড়া কর্মীর সংখ্যাও কম নয়। অবৈধ অভিবাসীদের ধরতে জোরে সোরেই মাঠে নেমেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। সম্প্রতি দেশটির এক আবাসিক এলাকায় অভিযানে তদন্তের জন্য আটক করা হয় 1700 বিদেশিকে। Keduanya daripada sosial media. Sosial media yang paling laju sekarang aduannya melalui aplikasi TikTok lah. Dia kata pasar malam, hari Minggu. Kini kita dapat lama dah ni. So kata kita nak kumpulkan kita punya anggota dan koordinasi dengan PJA agensi lain tu. বিদেশি কর্মী ইস্যুটি আবারও আলোচনায় এসেছে দেশটির পার্লামেন্টে। বুধবার এক সাংসদের উত্থাপিত নানা অভিযোগের জবাবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরিচালিত হয়েছে প্রায় 8,000 অভিযান। এর মাধ্যমে 78,000-এর বেশি বিদেশির নথি যাচাইয়ের পর 20,000 জনকে আটক করে পাঠানো হয়েছে নিজ নিজ দেশে। এদিকে ডিসেম্বর পর্যন্ত চলা কর্মসূচিতে আত্মসমর্পণ করেছেন প্রায় 78,000 অবৈধ অভিবাসী, যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক। এতে জরিমানা বাবদ সরকার পেয়েছে 40,000 রিঙ্গিত। Dan daripada 79,000 tu 68,900 kita hantar balik. Sebelum hantar balik kita minta dia bayar compound, dan kita kutip compound hampir 40,000, dan 4 negara paling ramai yang serah diri rakyat dia: Indonesia, Bangladesh, India, Pakistan. অভিবাসন বিভাগের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 224টি বিদেশি অধ্যুষিত হটস্পট চিহ্নিত করা হয়েছে বলেও জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv-তে। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এর পাশাপাশি ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/ekontv-তে।